সবাইকে স্বাগত পাঠশালায়। আমি আজকে তোমাদের ক্লাস 6-এর বিজ্ঞান পড়াবো। 6 নম্বর পৃষ্ঠা থেকে আমি আজকে তোমাদেরকে পড়াবো, তার কারণ আগের পৃষ্ঠায় সেরকম কোনো প্রশ্ন নেই। আমি অলরেডি ব্র্যাকেট করে রেখে দিয়েছি। তাহলে চলো পড়া যাক, প্রশ্নগুলো বোঝা যাক কোন কোন প্রশ্ন রয়েছে। দেখো, বলেছে কি, সুতোর চেয়েও সরু সরু অংশগুলোই হলো তন্তু। তাহলে কি বোঝা গেল? কাপড় তৈরি হয় সুতো দিয়ে, আর সুতো তৈরি হয় তন্তু দিয়ে। তাহলে সুতো কি দিয়ে তৈরি হচ্ছে? তন্তু দিয়ে। তাহলে তন্তু কি বলেছে? সুতোর চেয়েও সরু সরু অংশগুলোকে বলা হয় তন্তু। তারপরে দেখো, এবার প্রশ্ন হচ্ছে, আমরা তন্তু পাই কোথা থেকে? গাছ থেকে। আর কিছু আমরা পাই প্রাণীদের থেকে। প্রাণীদের থেকে পাওয়া তন্তুগুলোর কথা পরে বলবো। সুতির জামা কাপড় তৈরি হয় যে তন্তু থেকে, সেটা পাওয়া যায় তুলো গাছ থেকে, যার আর এক নাম কার্পাস। তাহলে যেটা হচ্ছে গিয়ে যেই তন্তু, মানে হচ্ছে গিয়ে যেটা সুতির জামা কাপড় তৈরি হয় যে তন্তু দিয়ে, সেই তন্তু আমরা কি থেকে পাই? তুলো গাছ থেকে, যার অপর নাম কি? কার্পাস। এছাড়া এখনও কৃত্রিমভাবে তৈরি অনেক তন্তু থেকেও কাপড় তৈরি করা হচ্ছে। তবে শুধু যে জামা কাপড় তৈরি করার জন্যই তন্তু লাগে তাই নয়। তন্তু দিয়ে তৈরি হয় দড়ি, যেমন নারকেল দড়ি, সুতলি দড়ি। এছাড়াও বিভিন্ন জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় বস্তা আর ব্যাগ। চটের বস্তা কি দিয়ে তৈরি হয় জানো? পাটের তন্তু দিয়ে। তাহলে চটের বস্তা কি দিয়ে তৈরি হয়? পাটের তন্তু দিয়ে। তাহলে এখানে আমরা কটা প্রশ্ন পেলাম? 3টে প্রশ্ন পেলাম। কার্পাস কি, তন্তু কি থেকে তৈরি হয়, আর চটের বস্তা কি থেকে তৈরি হয়। ঠিক আছে, দ্বিতীয় পৃষ্ঠায় দেখো, বলেছে কি, গাছ থেকে আমরা পাই কাগজ। বই তৈরি হয় সেই কাগজ দিয়ে। আমরা লেখালেখি তৈরি কাগজে। বই বা খাতা বাঁধাই করতে লাগে গদের আঠা। তাহলে খাতা বা বই বাঁধাই করতে কি লাগে? গদের আঠা। আর আঠাও আমরা পাই গাছ থেকে। যদি এখনও অনেক ক্ষেত্রে এই কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি আঠা ব্যবহার করা হচ্ছে, কাঠের জিনিসকে চকচকে করে তোলার জন্য পালিশ করা হয়। পালিশ করার জন্য যে রজন লাগে তাও আসে পাইন বা শালের মতো গাছ থেকে। তাহলে রজন পাই কোন গাছ থেকে? পাইন বা শালের মতো গাছ থেকে। ঠিক আছে, বটগাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বেরিয়ে আসছে। ওটা আসলে ওই গাছের বজ্র পদার্থ। তো প্রশ্ন হবে, গাছের বজ্র পদার্থ বলতে কি বোঝো? রবার গাছ থেকে এই রকম যে পদার্থ বেরোয় তার থেকেই তৈরি হয় রবার। মানে বলেছে রবার গাছ থেকে যে বজ্র পদার্থটা বেরোয় সেই পদার্থ দিয়েই নাকি রবার তৈরি হয়। এই রবার দিয়ে আগে তৈরি করা হতো গাড়ির টায়ার। অবশ্য ইদানিং টায়ার তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রবার। প্রাকৃতিক রবার দিয়ে এখনও পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি করা হয়। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। তাহলে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কি থেকে? ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। এই কুইনাইন পাওয়া যায় আবার কোথা থেকে? সিনকোনা গাছের ছাল থেকে। কুইনাইন হলো সিনকোনা গাছের এক ধরনের বজ্র পদার্থ। এছাড়া সর্পগন্ধা, তুলসী, বাসকের মতো নানা গাছ থেকে পাওয়া যায় আরও নানা রকম ওষুধপাতি। তারপরে তাহলে এইটুকু জায়গায় কি কি প্রশ্ন পেলাম? প্রশ্ন পেলাম হচ্ছে বই বা খাতা বাঁধাই করতে কিসের প্রয়োজন? আচ্ছা, কাঠ পালিশ করার জন্য কি লাগে? রজন লাগে। এবার রজনটা আমরা কোথা থেকে পাচ্ছি? পাইন বা শালের গাছ থেকে। গাছের বজ্র পদার্থ বলতে কি বোঝো? রবার কি থেকে তৈরি হয়? ম্যালেরিয়ার ওষুধ কি? এবং কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? এছাড়াও কয়েকটি ঔষধি গাছের নাম লেখো কি কি, যেগুলো হচ্ছে সর্পগন্ধা, তুলসী, বাসক। বোঝা গেছে? এবারে দেখো নেক্সট, বলেছে অক্সিজেন তো গাছ দেয়। আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি, আর শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তাহলে আমরা যখন শ্বাস নিচ্ছি আমরা কোন গ্যাস গ্রহণ করছি? অক্সিজেন। আর যখন শ্বাস ছাড়ছি তখন কার্বন ডাই অক্সাইড। আবার গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে কি আমাদের ঠিক বিপরীত করে গাছেরা? যখন খাবারটাকে তৈরি করছে তখন তারা কোন গ্যাস নিচ্ছে? তখন তারা নিচ্ছে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড, আর অক্সিজেন ত্যাগ করে।
এর ফলে পরিবেশে অক্সিজেনের যোগান বজায় থাকে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলেও পরিবেশে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। তাহলে এই ভারসাম্য বজায় রাখে কে? গাছ বজায় রাখে ভারসাম্য। কিভাবে বজায় রাখছে? আমাদের ঠিক বিপরীত কাজ করে। আমরা কি করছি? অক্সিজেনকে গ্রহণ করছি, এবার গাছেরা কি করছে? কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করছে এবং অক্সিজেনকে ত্যাগ করছে। এইভাবে ভারসাম্য বজায় রয়েছে। তারপরে দেখো নেক্সট পাতায় কি বলেছে? বলেছে যে অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহের নানা অংশে লেগে যায় ফুলের পরাগরেণু। এই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে পরাগমিলন। তাহলে প্রশ্ন কি? পরাগমিলন বলতে কি বোঝো? কি বলেছে? যদি তোমাদের এক্সাম্পল দিই একটা, যে জবা ফুল, জবা ফুলে দেখবে যে যে রেণুগুলো থাকে, ইয়েলো কালারের যে রেণুগুলো, এবার যদি ধরো তাহলে হাতে কিছুটা লেগে যায়। তো এইটা কি বলেছে? তোমার প্রাণীদের ক্ষেত্রে যখন মধু, মানে মৌমাছি যখন মধু সংগ্রহ করতে যায় যে কোনো ফুল থেকে, তখন কি ওই রেণুগুলো, যদি জবা ফুল থেকেই মধু সংগ্রহ করে, তাহলে ওই রেণুগুলো কি হয়? তাদের লেগে যায়, যে ডানা বলো বা তাদের হাত বলো, পা বলো, লেগে যায়। লেগে যাওয়ার ফলে কি হয়? যখন তারা অন্য ফুলে গিয়ে বসছে, তখন বলছে যে ওই পরাগরেণু ওই ফুলে গিয়ে পড়ছে, এর ফলে পরাগমিলন ঘটছে। তারপরে দেখো নেক্সট পৃষ্ঠায় ফল আর বীজ ছড়িয়ে পড়ে দূরে দূরে। এখানে প্রশ্নটা কিভাবে দেয় হচ্ছে একটি প্রাণীর উদাহরণ দিয়ে বলো যে একটি প্রাণী কিভাবে বীজ দূরে দূরে ছড়িয়ে ফেলতে পারে বা কিভাবে ওর বিস্তার ঘটায়। কি বলেছে? বলেছে হচ্ছে যে অনেক সময় পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যায়। পাখিদের প্রথমে প্রশ্নটা পাখিদের প্রসঙ্গে আসি। অনেক সময় পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যায়। উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়। কখনো আবার পাখি বা অন্য কোনো প্রাণী কিছুটা খেয়ে ফলটা মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার পরে ফল পচে গিয়ে বীজটা বেরিয়ে পড়ে। ওই বীজ থেকে এরপর চারাগাছ জন্মাতে পারে। এইভাবে হয়তো বাড়ির পাঁচিলে চারাগাছ গজিয়েছিল। তাহলে কি? পাখিরা কিভাবে বীজ বিস্তার করলো বোঝাই গেল, বীজ ছড়ালো। এবারে দেখো যে বলেছে যে কিন্তু প্রাণীরা আবার অন্যভাবে বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। বাদুড় ওই ফলগুলো খায়, কিন্তু ফলের বীজগুলো হজম করতে পারে না, ফলে ওই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মলত্যাগের মাধ্যমেও হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে। এভাবে একসময় ওই বীজগুলো থেকে চারাগাছ জন্মায়। গাছটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এভাবে তার বীজ দূরে দূরে ছড়িয়ে পড়ায় গাছের সুবিধা হয়। তাই ফলের রং হয় উজ্জ্বল আর ফলে থাকে খাওয়ার উপযোগী শ্বাস, যাতে তার লোভে পশু পাখি ছুটে আসে আর বয়ে নিয়ে যায় দূরের কোনো জায়গায়। তাহলে বোঝা গেল কিভাবে বিস্তার করে। তারপরে 10 নম্বর পৃষ্ঠায় এই জায়গাটায় দেখো বলেছে ধান খেতে অ্যাজোলাপানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না। তাহলে প্রশ্ন তোমাদের এইভাবে দিতেই পারে যে ধান খেতে কিসের চাষ করলে আর সার দিতে লাগে না? অ্যাজোলাপানা। ঠিক আছে, অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে এবার লাগে না কেন? অ্যাজোলা এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাহলে কি বলেছে? যে পানা, এই যে অ্যাজোলা পানা, এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে একটি ব্যাকটেরিয়া আছে যে কিনা কি কাজ করছে? বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলে। তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য কি লাগে? সারের জন্য নাইট্রোজেন লাগে, আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেই বোঝাপড়া থাকে, দুজনেই উপকার পায়। ঠিক আছে, তাহলে কি বলেছে? ধান খেতে কোন পানার চাষ করতে হবে? ধান খেতে কোন পানার চাষ থাকলে আর সার দিতে প্রয়োজন হয় না? অ্যাজোলা পানা। কেন? তার কারণ হচ্ছে গিয়ে একটি ব্যাকটেরিয়া থাকে যার ফলে তারা নাইট্রোজেনকে বাতাসের বেঁধে ফেলে, যার ফলে কি হয়? সার তৈরিতে সুবিধে হয়। আচ্ছা, এবার দেখো মিথজীবিতা বলতে কি বোঝো? যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথজীবিতা। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মিথজীবিতা বলতে কি বোঝো? যেখানে দুই বা তার বেশি জীব একে অপর, মানে একে অপরের উপর নির্ভরশীল, ঠিক আছে, সাহায্য করে বেঁচে থাকে, সেটাই হচ্ছে মিথজীবিতা।
এবার এখানে দেখো মিথজীবী আর সম্পর্ক। গোবক, জীব হচ্ছে গিয়ে গরু, এর সম্পর্কগুলো পড়বে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি তোমার, একটা হচ্ছে গন্ডার, আর ওই জাপপোকা পিঁপড়ে, আর একটা হচ্ছে এই যে সন্ন্যাসী কাকড়া, সাগর কুসুম। এই তিনটে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটেকে ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আজকে এতদূর পর্যন্ত থাক, 11 পাতা পর্যন্ত তোমাদের আজকে পড়ালাম। তোমরা এটা ভালো করে পড়ো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও।